নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছে। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালটেন্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আমি প্রিভিয়াস এপিসোডে কিডনি স্টোন নিয়ে আপনাদের সাথে ডিটেল আলোচনা করেছিলাম। কিডনি স্টোন এখনকার দিনে শুধুমাত্র ইন্ডিয়া নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ডে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতি 10 জনে একজনের কিডনি স্টোন হচ্ছে এবং জেন্টসরা বেশি ইফেক্টেড হন কিডনি স্টোনে। এবার সার্জারি করে স্টোন রিমুভ করার পরেও যেহেতু রিকারেন্ট একটা টেন্ডেন্সি থাকে কিডনি স্টোনের, এটা এমন একটা প্রবলেম, আপনাকে সাবধান হতেই হবে যে আপনার কিডনি স্টোন হয়েছে, আপনি সার্জারি করেছেন, সার্জারি করে আপনি নর্মাল লাইফ অবশ্যই কাটাতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ডায়েট এবং লাইফস্টাইলে অবশ্যই একটা সাবধানতা মেনটেন করতে হবে। কারণ কিডনি স্টোন এমন একটা প্রবলেম, এই ডিজিজ কন্ডিশনটা এমন যে আপনার রিকার করবেই, মানে 70 থেকে 80% কেসেস আবার রিকার করে, আবার স্টোন ফর্মেশন হয়। ওটা আপনার ইন্টারনাল কিছু, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু গঠনগত কারণে এটা হয় এবং কারোর ক্ষেত্রে 2-5 বছর পরে হয়, আবার কারোর ক্ষেত্রে এত বেশি রিকারেন্ট টেন্ডেন্সি থাকে যে কয়েক মাসের মধ্যেও আবার কিডনি স্টোন ফর্মেশন করতে পারে। তো সেই জন্য আপনার কীরকম কী ডায়েট মেনটেন করা উচিত। তো যার জন্য আগে সবচেয়ে প্রথম আমি বলবো, যে কোনো ডায়েট প্ল্যান মেনটেন করার জন্য কোনটাকে অ্যাভয়েড করতে হবে, কোনটাকে আপনার ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে, কোনটাকে রেস্ট্রিক্ট করতে হবে, সেটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ওইটি যখন আপনি ইউজ করে ফেলবেন তখন আপনার আরও ওয়ার্স কন্ডিশন হয়ে যাবে, যে কন্ডিশন আছে তার থেকে আরও বেড়ে যাবে। তার আগে আমি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করবো যে কিছু মিথ থাকে, কিছু নেগেটিভ মিথ আছে এই কিডনি স্টোন পেশেন্টদের বা তার পাশাপাশি লোকজনদের। এই যে ক্যালসিয়াম অক্সালেট যেহেতু মোস্ট কমন কিডনি স্টোন, কিন্তু ক্যালসিয়াম ইনটেক বন্ধ করবেন না। অনেকের ধারণা থাকে যে ক্যালসিয়াম ইনটেক বন্ধ করে দিতে হবে, ক্যালসিয়াম খাওয়া যাবে না বা মিল্ক খাওয়া যাবে না, এইটা কিন্তু ভুল ধারণা। বরং ক্যালসিয়াম ইনটেক যদি আপনি ঠিক রাখেন তাহলে, কারণ আমরা যে খাবার খাই, সবজি ফল সব কিছুতেই কম বেশি অক্সালেটের পরিমাণটা একটু থাকেই, যেগুলো হাই রিচ অক্সালেট সেটাকে আমাকে রিমুভ করতে হবে ডায়েট প্ল্যান থেকে, কিন্তু কিছু তো অক্সালেট আমার যাবেই। আমি যদি ক্যালসিয়ামটা খাই তাহলে আমাদের স্টোমাকে, ইন্টেস্টাইনে ওই ক্যালসিয়াম অক্সালেট কম্বাইন হয়ে এমন কম্পোজিশন তৈরি হবে যার জন্য তখন সেটা কিন্তু আর কিডনিতে স্টোন ফর্মেশন হওয়াকে প্রিভেন্ট করবে। তাই যারা কিডনি স্টোন পেশেন্ট বা কিডনি স্টোনের সার্জারি হয়েছে তারা ভাবছেন যে মিল্কটাকে আমি স্কিপ করব, একদমই ভুল ভাবছেন। দুধ আপনার ডায়েট প্ল্যানে আপনি রাখতেই পারেন বা দুধের প্রোডাক্ট রাখতে পারেন, তবে পরিমাণটা অবশ্যই একজন ডায়েটিশিয়ান কনসাল্ট করে আপনার কন্ডিশনটি কী কন্ডিশনে আছে সেটা কনসাল্ট করেই আপনি রাখবেন। নর্মাল মানুষদের মতো সেই ভলিউম সেই অ্যামাউন্ট আপনি নিতে পারবেন না, কিন্তু রাখতে পারেন। আর একটা ধারণা থাকে যে সাইট্রাস ফ্রুট খেলে সাইট্রেটটা আমাদেরকে কিডনি স্টোন প্রিভেন্ট করতে সাহায্য করবে। সেই জন্য অনেকেই যেটা করে ফেলেন যে খুব বেশি জুস, মানে যেটা ক্যান্ড জুসগুলো, সেটা বেরির জুস বা অরেঞ্জ জুস, রেগুলার রোজ জুস খেয়ে নিচ্ছেন বেশি করে, সেগুলো খেলে কিডনি স্টোন নাকি বেশি রিমুভ হয়ে যাবে। এটাও কিন্তু একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে যে আপনি নর্মালি খান, আপনি সিম্পলি আপনি কমলালেবু খান, সেটা আপনার উপকার করবে, কিন্তু যদি আপনি এরকমভাবে জুস ফর্মে খান সেখানে আপনার অক্সালেটটাই বেশি করে যাবে, তার সঙ্গে এই ফাইবার এগুলো কিন্তু আপনার সেভাবে যাচ্ছে না, তো আপনার সেটা অন্যভাবে রিয়াক্ট করবে, আপনার কিডনি স্টোন প্রিভেন্ট হওয়ার থেকে আপনার কিডনি স্টোন আর ফর্মেশন হওয়াকে বেশি বরং বাড়িয়ে দেবে। তাই ওই ধরনের জুস এইভাবে খাবেন না। আবার অনেকের ধারণা আছে যে বিয়ার, অ্যালকোহল খেলে কিডনি স্টোন রিমুভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিয়ার নিয়ে বিশেষ করে বেশি বলা আছে এই জন্যেই, তার মধ্যে একটা ডাইউরেটিক প্রপার্টিজ আছে। তো অনেকের ধারণা বিয়ার বেশি করে খেলে তাহলে যে ইউরিন বেশি করে হবে, কিডনি স্টোন রিমুভ হয়ে যাবে, যদি ছোটো সাইজ থাকে তাহলে ইউরিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। কিন্তু একটা কথা বলবো যে আপনার যখন নর্মাল জল খেয়ে, আপনার দুধ খেয়ে, আপনার ডাবের জল খেয়ে, নর্মালি আপনার এই ধরনের হেলদি ফ্লুইড খেয়ে যখন আপনি স্টোনটাকে রিমুভ করতে পারবেন, কেন আপনি একটা অ্যালকোহল আপনি আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করবেন? একদমই না। অতএব কখনোই আপনারা ওই অপশনটা বাঁচবেন না, যে বরং উল্টো আপনার ক্ষতি হবে, কারণ সেটার জন্য আপনার অন্য প্রবলেম শুরু হয়ে যাবে। কিডনি স্টোন যতটা না রিমুভ হবে তার থেকে অন্য প্রবলেম অ্যারাইজ করতে পারে। সিমটম বলার সময় বলেছিলাম যে কিডনি স্টোন মানেই বোধহয় ব্যথা থাকবে, ব্যথা নেই মানে কিডনি স্টোন হয়নি। নিজে মনে মনে ভেবে নিলেন, আর ডাক্তার কনসাল্ট করলেন না, ব্যাস আপনি ক্যাজুয়াল আছেন। এদিকে স্টোন তার সাইজ গ্রো করছে, কারণ স্টোন এমন একটা জিনিস সেটা কিন্তু একই সাইজে থাকে না,
আপনার মানে স্টোনটা এমন একটা মানে সলিড মাস, এটা পরপর আপনার ডিপোজিট হতে হতে আপনার সাইজটা ইনক্রিজ করবে। তাই এটাও কিন্তু ধারণাটা ভুল যে ব্যথা নেই মানে তার মানে স্টোন নেই, ব্যথা থাকলেই স্টোন থাকবে। অতএব যাদের ব্যথা নেই অথচ অন্যান্য সিমটমগুলো আছে তারাও কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করে বিভিন্ন টেস্ট সব কিছু করে নেবেন। না থাকলে নো ডাউট খুব ভালো খবর, কিন্তু যদি থাকে তাহলে আপনি সময় থাকতে যদি ট্রিটমেন্ট করতে পারেন বা আপনার সাইজটা যেন সার্জিক্যাল সিচুয়েশনে না যায় সেরকমও আপনি তাহলে সময় থাকতে সাবধান হতে পারবেন। তো এই কিছু নেগেটিভ মিথ ছিল, সেগুলো আমি আপনাদের সঙ্গে বললাম, ডিসকাস করলাম। এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ডায়েট প্ল্যান থেকে কী ধরনের খাবারকে আপনি অ্যাভয়েড করবেন। যদি আপনার স্টোনের ক্যারেক্টার ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোন হয় সেক্ষেত্রে আপনাকে হাই রিচ অক্সালেট যেগুলো সেগুলোকে আপনাকে টোটালি রিমুভ করে দিতে হবে। আর এমনিতে তো আমি বলেছি যে অক্সালেট তো মোটামুটি সব শাকসবজিতেই কম বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে আপনার ডায়েট প্ল্যানে বেছে নিতে হবে কিছু লো অক্সালেট ফুড। তাই আপনাকে হাই রিচ অক্সালেট ফুড যেগুলো হচ্ছে, যেরকম হচ্ছে প্রথমেই বলি পালং শাক, যদিও পালং শাককে ওয়ার্ল্ডের হেলদিয়েস্ট ভেজিটেবল বলা হয়, আর এখন শীতকালে পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের কিডনি স্টোন হয়েছে, কিডনি স্টোন আছে বা সার্জারি করেছেন আপনি, কিন্তু তা সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতেই হবে, আপনাকে পালং শাকটা আপনার ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে। আর পালং শাক ছাড়াও আরও কিছু সবজি যেগুলো খুব বেশি হাই অক্সালেট রিচ হয়, যেমন হচ্ছে বিট, আলু, সুইস চার্ড, রুবার্ব, ভেজিটেবলগুলো আপনার ডায়েট প্ল্যান থেকে একেবারে রিমুভ করতে হবে। আর এছাড়াও যেটা হচ্ছে রাইস ব্র্যান, জেনারেলি আমরা বলি যে ব্রাউন রাইস ভালো শরীরের জন্য, কিন্তু আপনাদের জন্য যেহেতু ওটা অক্সালেট রিচ হয় খুব, যে তুষ থাকে, তো মানে যেটা লাল চাল বলি বা এরকম যে যেখানে তুষটা থাকে চালের সাথে, যেটা আনপলিশ চাল যেগুলো হয়, তো সেই ধরনের চাল কিন্তু আপনার চলবে না। বা হুইট ব্র্যানও যেগুলো হয় সেই ধরনের যে প্রোডাক্টগুলো হবে সেগুলোও আপনার অক্সালেট রিচ হয়। চা কফিও আপনাকে ইনটেক কমাতে হবে, সেটাও প্রচণ্ডভাবে অক্সালেট রিচ হবে। এছাড়াও বাকহুইট বা বাজরাও এখন যেহেতু এমনিতে হেলদি জিনিস, নো ডাউট হেলদি ফুড, কিন্তু যাদের স্টোনের প্রবলেম আছে তাদেরকে এগুলো অক্সালেট রিচ খুব বেশি হয় বলে তাই এগুলোকেও আপনার ডায়েট প্ল্যান থেকে একেবারে রিমুভ করতে হবে, অ্যাভয়েড করতে হবে টোটালি। আর প্রোটিন আপনাকে একটু রেস্ট্রিক্ট করতে হবে, কিন্তু একটা কথা আমি বলবো, এমনও অনেক পেশেন্ট আছে যে কিডনি স্টোন হয়েছে বা কিডনির কোনো প্রবলেম হয়েছে, প্রোটিন রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে, সেখানে তারা প্রোটিন যেন একেবারেই নেওয়া বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আপনি যদি প্রোটিনটা একেবারেই নেওয়া বন্ধ করে দেন, প্রোটিন যে আপনার ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করার যে ক্ষমতা রাখে, তাহলে আপনার শরীরে কিন্তু অ্যাজ এ হোল ইমিউনিটি পাওয়ার কমে যাবে। আপনি তখন আপনার যে আপনার লাইফস্টাইলে আরও যে বিভিন্ন ধরনের নানা রকম আপনি পথ চলতে আপনার বিভিন্ন ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনের জন্য যে আপনি ইমিউনিটি পাওয়ার যদি আপনার কমে যায়, আপনি ফাইট করবেন কী করে? বা আপনার ইন্টারনাল যে ডেভেলপমেন্ট, আমাদের যে শরীরে সব কিছু ডেভেলপমেন্টের জন্য প্রোটিন প্রচণ্ডভাবে প্রয়োজনীয়, তাই প্রোটিনকে কিন্তু টোটালি বন্ধ করবেন না। প্রোটিনটাকে আপনাকে ভেজিটেবল প্রোটিন বেশি করে নিতে হবে, বা ডেয়ারি প্রোডাক্ট থেকে আপনাকে প্রোটিনটা নিতে হবে, অ্যানিম্যাল প্রোটিনটাকে আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। যখন আমরা পেশেন্টের হিস্ট্রি নিই সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পেশেন্টের ফ্লুইড ইনটেকের একটা মানে কম ফ্লুইড ইনটেকের একটা হিস্ট্রি থাকে, এবং বেশি মানে খুবই কমনেস্ট কজ বলবো যে হাই ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন। তাই অ্যানিম্যাল প্রোটিনটাকে কিন্তু আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। আপনাকে মানে রেড মিট তো একেবারেই অ্যাভয়েড করবেন, এবং ডিমও আপনি একটু কম খাবেন। মাছ আপনি বেশি বড় মাছ খাবেন না যেখানে আপনার খুব মোটা স্কিন থাকবে। এমনিতেও আমি সবসময় বলেছি হেলদি লাইফস্টাইলের জন্য নর্মাল হেলদি পার্সনদের জন্য একটু 500 থেকে 700 এরকম ওজনের মধ্যে, মানে ইন বিটুইন, মানে লোয়ার থেকে 500 থেকে 700 এরকম সাইজের ওজনে মাছের সাইজ খাওয়া ভালো। এই 1 কেজি 2 কেজি আমরা যে বেশ মানে উৎসবে অনুষ্ঠানে আগের দিন আপনি খান, যাদের মানে যারা হেলদি পার্সন তাদের কথা বলছি, যে উৎসবে অনুষ্ঠানে আপনারা খান ঠিক আছে, কিন্তু কিডনি স্টোন যাদের হয়েছে তাদের ক্ষেত্রে বলবো উৎসবে অনুষ্ঠানেও কিন্তু আপনারা ওই বড় পিস মাছগুলোকে অ্যাভয়েডই করুন। যদি আপনার কন্ডিশন সেরকম জায়গায় আছে আপনি একেবারেই অ্যাভয়েড করবেন ওই বড় সাইজের মাছ। ছোট সাইজের মাছ খান, ডিম খান একটু গ্যাপ দিয়ে, মানে একদম রোজ নয়, বা এগ হোয়াইটটা খান, কুসুমটাকে বাদ দিন। ডিমও খাবেন কিন্তু সেটাও আপনার একটু মানে 8 দিনে 10 দিনে একবার খেলেন, 2-3 পিস খেলেন হালকা প্রিপারেশন করে, ঠিক আছে। তো এইভাবে অ্যানিম্যাল প্রোটিনটা আপনাকে কম করতে হবে। পিউরিন রিচ ফুডও আপনাকে ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে।
তবে পিউরিন রিচ মানেই হচ্ছে মোস্ট বেশি পিউরিন থাকে আপনার অ্যানিম্যাল প্রোটিন, তাই যেগুলো বললাম সেইগুলোই মানে রেড মিট, পর্ক, বিফ এই ধরনের অ্যানিম্যাল প্রোটিন, বড় মাছ এগুলো আপনাকে ডায়েট প্ল্যান থেকে বা সি ফুড এগুলোও কিন্তু আপনার ডায়েট প্ল্যান থেকে রিমুভ করতে হবে, কারণ সি ফুডও কিন্তু প্রচণ্ডভাবে পিউরিন রিচ হয়। তাই হাই পিউরিন যে ফুডগুলো আছে সেগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। এছাড়াও এক্সেস ভিটামিন সি আপনার উপকার করবে, সাইট্রাস ফুড আপনার কিডনি স্টোনে উপকার করবে। নর্মাল মানুষদের 500 মিলিগ্রাম পার ডে ভিটামিন সি নেওয়া যায়। ভিটামিন সি রাখতে হবে আপনার ডায়েট প্ল্যানে, কিন্তু সেটা এক্সেস আপনার নেওয়া যাবে না। আপনাকে সাবধান থাকতে হবে, 100 থেকে 200, যার খুব সিভিয়ার করে তার 100-র বেশিও নেওয়া যাবে না। আর যার একটু আন্ডার কন্ট্রোল আছে সেক্ষেত্রে আপনি 200 থেকে 300 তবুও আপনি নিতে পারেন, ভিটামিন সি আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন। এই ধরনের কিছু খাদ্য উপাদান তো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে আমি বারবার সাবধান করব, যাদের স্মোকিংয়ের হ্যাবিট আছে ইমিডিয়েট আপনি বর্জন করুন, কারণ স্মোকিং, টোবাকো বা টোবাকো চিউইংয়ের হ্যাবিট আছে যাদের, বিভিন্ন ফর্মে আপনি সেই গুটকা বা পানের মধ্যে দোক্তা দিয়ে এইসব যে খাওয়ার হ্যাবিট আছে যাদের, তাদেরকে বলবো এই টোবাকো স্মোকিং বা টোবাকো চিউইং এইগুলো টোটালি আপনি অ্যাভয়েড করুন, একদম মানে নট এ সিঙ্গেল কর্ন, কোনো এতটুকু আপনার চলবে না। এটা কিন্তু আপনার কিডনি স্টোনকে আবার রিকাভার করতে বা আরও ইনক্রিজ করতে খুব বেশি সাহায্য করবে। তাই খুব সাবধান, স্মোকিং একদমই করবেন না। আর অ্যালকোহল ইনটেকও আপনি বন্ধ করুন। ওই মিথে থাকবেন না যে অ্যালকোহল খেলে আমার বেশ ভালো করে ইউরিন হয়ে যাবে আর কিডনি স্টোন রিমুভ হয়ে যাবে, এই পথে একদমই যাবেন না। অ্যালকোহলও টোটালি বন্ধ রাখবেন। এরপর আপনার লাইফস্টাইলে কী করা উচিত? রেগুলার একটা এক্সারসাইজ মেনটেন করবেন। মেবি আপনি আপনার ওয়েট ঠিক রাখার জন্য আপনি এক্সারসাইজ রেগুলার করতেন, আপনার হ্যাবিট ছিল, কিন্তু যখনই আপনার কিডনি স্টোন ধরা পড়বে একটু আপনি কনসাল্ট করে নেবেন যে কী ধরনের এক্সারসাইজ আপনার চলবে না। জাস্ট অ্যাজ এ ডক্টর যতটুকু এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমি আপনাদের এইটুকু বলতে পারি যে তলপেটে চাপ পড়বে এরকম ধরনের খুব সেরকম স্ট্রেনার্স এক্সারসাইজ করবেন না। যখন লাইট, সেই তুলনায় একটু লাইট এক্সারসাইজ করতে হবে। আদারওয়াইজ আপনি জগিং, সুইমিং, সাইক্লিং আপনি করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, সূর্য নমস্কার করুন, এগুলো অসুবিধা হবে না। বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করুন, কোনো প্রবলেম হবে না। কিন্তু কিছু স্ট্রেনার্স এক্সারসাইজ যেগুলোকে আপনাকে একটু এক্সপার্টের সাথে কনসাল্ট করেই আপনি করবেন। আর সবসময় মাথায় রাখবেন যখন এক্সারসাইজ করবেন মাঝে মাঝে একটু ফ্লুইড ইনটেক করবেন, যেন আপনার ডিহাইড্রেশন সিচুয়েশন কোনোভাবেই না হয়। আর এমনিতেও আপনাকে ফ্লুইড ইনটেক বাড়াতে হবে। আপনার যদি ফ্লুইড ইনটেক কম করার হ্যাবিট ছিল, ইনক্লুডিং জল তার সাথে জুস সব কিছু, মানে বা আপনি অন্যান্য সবজি খাচ্ছেন, সবজির ঝোল খাচ্ছেন, স্যুপ খাচ্ছেন, এই যে সব কিছু ফ্লুইড, টোটাল ফ্লুইড ইনটেক যেন আপনার নিয়ার অ্যাবাউট 3 লিটার হয় পার ডে। কিছু আমি আপনাদেরকে লক্ষণ বলছি, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্লুইড ইনটেকটা ঠিক হচ্ছে কিনা। কারণ স্টোন আবার কোন পজিশনে আছে সেটার উপরে অনেক সময় যদি আপনার ধরুন কিডনি এবং এরোটার ওই কনজাংশনে যদি স্টোন আটকে থেকে যায়, সেখানে আবার কিন্তু একটু ফ্লুইডটা রেস্ট্রিক্ট করতে হয়, কারণ সেখানে কিডনির মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। ফ্লুইড ইনটেকটা ঠিক পজিশনে মানে ঠিক কোয়ান্টিটিতে হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আপনি একদিন অন্তত আপনি সেটাকে একদম ভালো করে মেপে করবেন। সেটা হচ্ছে আপনি কতটা জল খাচ্ছেন সেটা আপনি মেপে অবশ্যই খাবেন, এবং কতটা ইউরিন আউটপুট হচ্ছে সেটাকে আপনি মাপবেন। একদিন এটা করে দেখবেন, যেদিন আপনার নর্মাল লাইফস্টাইলের মধ্যে একদিন কষ্ট করে এই ব্যাপারটা করে দেখুন। তাহলে দেখবেন যদি আপনার 2 থেকে 2.5 লিটার আউটপুট হচ্ছে, ইউরিন আউটপুট হচ্ছে, এবং কালারটা যদি নর্মাল ট্রান্সপারেন্ট কালার থাকে, কোনো রকম ইয়েলোইশ কালার, রেডিশ কালার না থাকে, তাহলে সেটা যখন হচ্ছে আপনি দেখছেন, আপনার তখন খেয়াল করবেন যে আপনার কতটা জল খেয়েছেন আপনি, সেই জলের পরিমাণটা কিন্তু আপনার জন্য অ্যাকুরেট। একজন কিডনি স্টোন পেশেন্টের, নর্মাল হেলদি পার্সনদের তো 3 লিটার জল নর্মালি খাওয়া দরকার, তারা খাবেন, নো ডাউট, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ক্ষেত্রে 2.5 লিটার না 3 লিটার খাবেন, সেটা আপনার এইভাবে আপনি নিজেকে ক্যালকুলেট করে নেবেন। তাহলে আপনার ক্ষেত্রে একদম পারফেক্ট পরিমাণ আপনি জলটা খেতে পারবেন। কখনোই যেন আপনার পেশাব যুক্ত যেন না হয়, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে আপনার এইভাবে আপনি ফ্লুইড ইনটেকটা আপনি এইভাবে মেজার করে নেবেন। আর ডায়েট প্ল্যানে আপনি প্রচুর পরিমাণে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ইনক্লুড করুন। স্যালাডও খান, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে বললাম অক্সালেট রিচ ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। এবং যেরকম আপনি টমেটো খান, কিন্তু টমেটো সিডসগুলোকে জেনারেলি তো সব রকম ভেজিটেবল ফ্রুটসে অক্সালেট তো থাকেই, কম বেশি থাকে আমি বলছি, তো কিছু লো অক্সালেট ফুড আপনার ডায়েট প্ল্যানে একটু বাড়াবেন।
এবং অক্সালেট যেটা হাই অক্সালেট সেটা আপনাকে বললাম আমি রিমুভ করতে। তো কিছু লো অক্সালেট ফুড লিস্ট আমি আপনাদের বলবো, যেমন ক্যালে, বকচয় বা নর্মাল আলু থেকে রাঙালু হচ্ছে লো অক্সালেট, বা পালং শাক আপনার চলবে না। কিন্তু অন্যান্য শাক যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন, সেটা কি করবেন না, সেটাকে একটু বয়েল করে জলটা ফেলে তার সাথে আদার ভেজিটেবল মিক্সড করে আপনি রান্না করুন, বা কখনো সেটাকে আপনি অন্য কোনো ক্যালসিয়াম রিচ ডেয়ারি প্রোডাক্ট, সেটা হচ্ছে কি যে আপনি কোনো ছানা বা পনির দিয়ে যদি আপনি প্রিপেয়ার করেন, তাহলে সেটা আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করলে আপনার অসুবিধা হবে না। আপনার প্রোটিনের অপশনের জন্য, যেহেতু আপনার প্রোটিন মিট আপটা তো করতেই হবে, তার জন্য আপনি ডাল অবশ্যই, অনেকের ভুল ধারণা থাকে যে স্টোন হয়েছে বা কিডনি প্রবলেম হয়েছে মানেই ডাল চলবে না। অনেকে, আমি এমন পেশেন্টও পেয়েছি যেখানে মানে তার কিডনি স্টোন হয়েছে বলে তার ডায়েট প্ল্যান এমনভাবে তার মানে সেই সব কিছুই ছেড়ে দিয়েছে। কারণ যদি বলে যে অক্সালেট রিচ ফুড মানে অক্সালেট খাবো না, তাহলে তো একেবারে সব সবজিই ছেড়ে দিতে হবে। এদিকে আমি প্রোটিনও খাবো না, অ্যানিম্যাল প্রোটিন তো খাবোই না, কোনো প্রোটিনই খাবো না, এরকম যদি করা হয়, তাহলে ডাল দুধ সব কিছু যদি ছেড়ে দেয়, তাহলে তো মানুষ মানে অন্যান্য প্রবলেম তৈরি হয়ে যাবে। তো সেগুলো থেকে যাতে আপনার অন্যরকম প্রবলেম আবার তৈরি না হয়, যাতে আপনি সুস্থ থাকতে পারেন, সেই জন্য আপনাকে ডেয়ারি প্রোডাক্টটা ইনক্লুড করতে হবে। দুধ রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন, 100 থেকে 150 মোটামুটি রাখা যায়। তবুও আমি বলবো ইন্ডিভিজুয়ালি সবসময় ভ্যারি করে, 100 থেকে 150 আপনি দুধ রাখুন, এবং পনির, ছানা এগুলোও আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। আর ওই যে বললাম অক্সালেট, যখনই আপনার শাকটা একটু খেতে ইচ্ছে করবে, তবে নর্মাল পেশেন্টদের মতো, নর্মাল মানুষদের মতো সপ্তাহে 3 থেকে 4 দিন নয়, আপনার ডায়েট প্ল্যানে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি শাক খেতে পারেন, কিন্তু পরিমাণটা কম খাবেন, এবং সেই শাকটা আদার ভেজিটেবলের সাথে মিশিয়ে রান্না করবেন, এবং একটু ছানা বা পনির দিয়ে রান্না করে আরও ভালো হয়। যে যারা ননভেজ খান না তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা ননভেজ খান, রেড মিট টোটালি অ্যাভয়েড, কিন্তু চিকেন বা মাছ, চিকেনটাকেও একটু অ্যাভয়েড করে মাছটাই বেশিরভাগ খাবেন। চিকেনটাও আপনি 10 দিনে একবার খান, ঠিক আছে, কিন্তু মাছটাকে আপনি মোটামুটি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখবেন, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি মাছ খান। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে যেদিন মাছ খাবেন সেদিন ডাল বা পনিরটা আপনি খাবেন না, মানে যেন প্রোটিনটা আপনার একটা রেস্ট্রিক্ট কন্ডিশনে থাকে। তো আর যেদিন মাছ খাচ্ছে না সেদিন ভালো করে আপনি ডাল খান, কোনো অসুবিধা নেই, পনির খান, কোনো অসুবিধা নেই, তবে ডালও খাবেন, ডাল খাওয়া টোটালি বন্ধ করবেন না। আপনার ডালের মধ্যে যে হেলদি ফ্যাট আছে, যে প্রোটিনটা আছে, এই ভেজিটেবল প্রোটিনের মাধ্যমে কিন্তু আপনার শরীরে প্রোটিনটা মিট আপ করতে হবে। বাদাম পারতপক্ষে আপনাদের অ্যাভয়েড করা দরকার কিডনি স্টোন পেশেন্টদের, কারণ বাদামে থাকে প্রচুর পরিমাণে অক্সালেট, প্রোটিন রিচ। কিন্তু আবার কম্পারেটিভলি আমন্ডের থেকে আপনার কাজু, আখরোট, চিনেবাদাম এগুলো কিন্তু একটু কম অক্সালেট থাকে, বা এগুলো সবগুলোর মধ্যে আবার চিনেবাদামটা একটু আরও কম অক্সালেট থাকে। তো মাঝে মধ্যে আপনি এই ধরনের বাদামগুলো ইনক্লুড করতে পারেন। অন্যান্য সিডসগুলোকে অ্যাভয়েড করে আপনার ডায়েট প্ল্যানে আপনি পামকিন সিড, যেটা কুমড়োর বীজ, আর সানফ্লাওয়ার সিড, যেটা হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ, এই ধরনের বীজগুলো আপনি মাঝে মাঝে আপনি একটু খেতে পারেন। তবে ওই যে মানে বাদাম, বীজ এগুলো রোজ আপনার খাওয়া চলবে না, আপনাকে মানে অল্টারনেটভাবে একটা চিন্তাভাবনা করে খেতে হবে। যেদিন ডাল খেলেন সেদিন এই বীজটা খেলেন না, যেদিন এই বীজটা খেলেন সেদিন আপনি মাছটা খেলেন না, এইভাবে আপনাকে একটু করতে হবে। রাজমা যদি আপনি, আমরা জেনারেলি যেভাবে খাই মটর, রাজমা বা কাবুল চানা, এগুলো যেভাবে আমরা প্রিপারেশনটা, ঘুগনি, চাট এরকম টাইপের একটা প্রিপারেশনে খাই, সেইভাবে আপনার চলবে না, কিন্তু সেটাকে আপনি একটু হালকা প্রিপারেশনে, পরিমাণটা একটু কম নিতে হবে, একটু লিকুইফাই ফর্মে। আপনাকে সব রকম আপনার চলবে, সব রকম আপনি খাবেন, কিন্তু একটু ঝোল, একটু স্যুপ, এই ধরনের একটু প্রিপারেশন করে আপনাকে খেতে হবে। এইভাবে আপনার ডায়েট প্ল্যানটা আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা আমি বলবো, কিছু হোম রেমেডিস যেগুলো খুব ভালো কাজ দেয়, আপনার যে ট্রিটমেন্ট চলছে তার সাথে যদি এগুলোও আপনি কন্টিনিউ করেন, খুব ভালো কাজ দেবে। এক ধরনের দানা জাতীয় জিনিস আছে যেটা হর্স গ্রাম, যেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কুত্থি কলাই, এটাকে ভিজিয়ে এই ভেজানো জলটাও যদি সকালে খাওয়া হয়, সেটা ডায়াবেটিকের কাজ করে, ইউরিন ফ্লো বাড়াতে সাহায্য করে, সেই জন্য এটাও খাওয়া ভালো। তবে আমি বলবো কোনো কিছু একদম রোজ খাবেন না, সবসময় একটু অল্টারনেটভাবেই খাবেন। এছাড়া বেসিল টি, মানে তুলসী পাতার চা, তুলসী পাতার মধ্যেও খুব ভালো অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, ইমিউনিটি বুস্টিং প্রপার্টি আছে, সেই জন্য তুলসী পাতা যদি আপনি টি ফর্মে খান, সেটাও আপনার খুব ভালো কাজ করবে। কারণ এই যে স্টোন হয়েছে, একটা ফরেন পার্টিকেল আপনার অর্গানের মধ্যে আছে, সেটার জন্য আরও যে কোনো ইনফ্লামেশন, কোনো কিছু কমপ্লিকেশন যাতে ডেভেলপ না করে, সেটার জন্য এই তুলসীর চাও কিন্তু খুব ভালো।
হুইট গ্রাস টি সেটাও খুব ভালো কাজ করে। জাস্ট গমের গাছের মানে গাছের যে পাতা সেটার যে একটা জুস বের করে বা সেটাকে টি ফর্মেও আপনি যদি খান, এগুলোও কিন্তু অনেক মানে এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এইসব এগুলো প্রচলিত হোম রেমেডিস, যেগুলোতে এখনো পর্যন্ত পজিটিভ এফেক্টই পাওয়া গেছে। কিন্তু রিমার্কেবলি যে একদম অ্যাজ এ মেডিসিন পারপাস সেটাকে ইউজ করা এখনো হয় না, কিন্তু হোম রেমেডি হিসেবে আপনি ট্রিটমেন্টের পাশাপাশি যদি এগুলো করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বেদানার মানে বীজটাকে বাদ দিয়ে যদি আপনি বেদানার জুস করে খেতে পারেন, সেটাও কিন্তু আপনার কিডনি পেশেন্টদের জন্য বা স্টোন ফর্মেশনকে প্রিভেন্ট করতে অনেকখানি সাহায্য করে। তো এইভাবে আমি আপনাদেরকে অ্যাজ এ হোল আপনার ফুড লিস্ট থেকে আপনি আপনার ডায়েট প্ল্যান কীভাবে করবেন, লাইফস্টাইল কীভাবে মেনটেন করবেন আপনি উপকৃত হয়েছেন, তাই আপনি সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন। হেলদি জীবনযাপনের জন্য আর এরকম বিভিন্ন ধরনের এপিসোডের জন্য আমার সাথে অবশ্যই যুক্ত থাকুন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।